আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শকবৃন্দ, আজকে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে রেমিটেন্স নিয়ে। রেমিটেন্স নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় এবং আরও বেশি কথা বলার দরকার আছে বলে আমি মনে করি। কেননা এটা একটি বাংলাদেশের উন্নয়নের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই রেমিটেন্স এই ক্ষেত্রে অনেক কথাই বলতে হবে, বিশেষ করে বাংলাদেশের এবং দেশের বাইরের বিভিন্ন ব্যবস্থাপনা বিষয় নিয়ে। তো একটা সেটা আস্তে আস্তে হয়তো আলোচনা হবে। তো আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে এই রেমিটেন্স আমরা দেখেছি যে গত আগস্টে যে পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে তা দেখা গেল বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে যে 222 কোটি মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশে এসেছে, যার আসলে বাংলা টাকা হিসাব করলে প্রায় 26,656 কোটি টাকা দাঁড়ায়। এটি একটি বিশাল একটি বাংলাদেশের জন্য একটা অর্জন। তো বিগত গত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক স্বৈরশাসনের পতন হয়েছে, সেখানেও এই রেমিটেন্স যারা পাঠান তারা বিদেশি প্রবাসীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা দেখেছি যে ওই আন্দোলনের সময় রেমিটেন্স যারা যারা বিদেশে রয়েছেন তারা রেমিটেন্স পাঠানোর ব্যাপারে বিভিন্ন প্রতিবাদী বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা পত্রপত্রিকায় বা ইউটিউবে আমরা দেখেছি কথা বলেছেন। তো সব মিলে হচ্ছে যে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলা এখানে সেটি হচ্ছে যে এই রেমিটেন্স যারা পাঠান, যারা বিদেশে যারা যান, তাদের কাছে মুখ শুনেছি যে তারা বাংলাদেশের বিমানবন্দরে এবং বিদেশে গিয়েও বিভিন্ন জায়গায় তারা আসলে প্রচুর মানে অসম্মানের শিকার হন। তারা যোগ্য যে পরিমাণ সেবা পাওয়ার কথা সেই সেবাটুকু পান না। তো এইটা একটা খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশের এত কোটি কোটি মানুষ, ছোট্ট একটা দেশ, কোটি কোটি মানুষ আমরা বসবাস করছি। এখান থেকে বাংলাদেশের 1 কোটির মানুষের উপরে প্রায় বিদেশে প্রবাসী রয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে যদি আসলে এই ব্যবস্থাপনাগুলো সঠিকভাবে করা যায়, আমি মনে করি আরও কোটি কোটি লোক বিদেশে গিয়ে কাজ করে পয়সা উপার্জন করে নিয়ে আসা সম্ভব। বিগত আমরা 16.5 বছর যে স্বৈরশাসন ছিল সেখানে আমরা দেখেছি যে এই প্রবাসীদের সাথে খুবই নিম্নমানের ব্যবহার করা হতো বিমানবন্দরে। তাদেরকে একদম খুব নিচুভাবে ব্যবহার করতো। তারা যে আসলে বিদেশ থেকে পরিশ্রম করে টাকা অর্জন করে বাংলাদেশের জন্য নিয়ে আসছে, মানে তাদেরকে এমনভাবে দেখা হতো যে তারা একটা সাধারণ ফকির। এটা আসলে আমি খুব কড়া নিন্দা করি। তো এই জিনিসটা যেন আর না হয়, অন্তর্বর্তী সরকার যারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যেন এই তাদের যথাযথ সম্মানের ব্যবস্থা করা হয় এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্বলতাগুলো আছে শুধু এটা না, এই রেমিটেন্স যারা পাঠায়, যারা বিদেশে কাজ করতে যায়, তাদের যে ধরনের ফ্যাসিলিটিসগুলো দেওয়া দরকার বা কথা বলা আছে বা তারা যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয় তাদের সাথে আলাপ আলোচনা করে এর যৌক্তিক একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে সেটা সরকারের পক্ষ থেকে। আর পাশাপাশি এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার যাওয়ার পরেও আবার যখন যেটা নির্বাচিত সরকার আসবে তাদেরকেও আমি বলবো বা তখনও আমি কথা বলবো যে না, অন্তত এই রেমিটেন্স নিয়ে বা প্রবাসী ব্যাপারটা নিয়ে এটা খুব বেশি কথা বলা দরকার। কেননা বাংলাদেশের কৃষি বা ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস বা প্রবাসী এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ সেক্টর, কিন্তু এই প্রবাসী সেক্টরটাকে আসলে বাংলাদেশ থেকে ওভাবে কিন্তু কখনো গুরুত্ব দিয়ে অনেকগুলো বিষয় কাজই করা হয়নি। আমি প্র্যাকটিক্যালি দিয়ে একটা কথা বলতে পারি, যেমন আমি আমার একটা ছোট ভাই, প্রতিবেশী ছোট ভাই, সে ব্রুনাইয়ে আছে। তো সে তার কাছে শুনলাম যে আসলে মানে বাংলাদেশের কোনো সিস্টেমই নাই, যে ওখানে আসলে মানুষ ন্যায্য যে অধিকার সেটা থেকে বঞ্চিত হচ্ছে। কিভাবে? সেখানে দেখলাম তারা যে পরিমাণ কাজ করে বা তারা যে পরিমাণ টাকা আয় করে, ঠিক সে একই পরিমাণ কাজ করে একজন ভারতীয় বা একজন চায়না তার কয়েক গুণ বেশি আয় করে। কয়েক গুণ কল্পনা করতে পারেন, সেই একই পরিমাণ পরিশ্রম করে। এখন আমি খোঁজ নিয়ে দেখলাম কেন এটা এটা আমি আসলে জানতে পারলাম যে তার মানে ভারত থেকে বা হচ্ছে চীন থেকে এটা আসলে একটা ম্যান্ডেট করে দেওয়া আছে যে এত এর নিচে কেউ শ্রমিক নিতেই পারবে না ওই দেশে। কেউ যদি চীন থেকে বা শ্রমিক আনতে চায় বা লোক আনতে চায় বা কাজ করার লোক আনতে চায় তাহলে একটা রেট দেওয়া আছে মিনিমাম, সেটা বাংলাদেশের ক্ষেত্রে নাই। বাংলাদেশের লোক আসলে যারা রয়েছে তারা নিজে আলাপ আলোচনা করে ঠিক করতে হয়। তার মানে আসলে এই দিক থেকে তার একটা বড় ধরনের বঞ্চনার শিকার হয়। আমি একদম তাদেরকে আমি বলছি যে কি পরিমাণ কম বেশি, সে বললো যে আমি যদি বাংলাদেশে যে ছেলে আমার ছোট ভাই যেটা রয়েছে সে বললো যে আমি যদি সারা মাস কাজ করে আমি মানে 60,000 টাকা বাড়াতে পারি, ঠিক একই পরিমাণ কাজ করে একজন চায়না বা একজন ভারতীয় 4 থেকে 5 লক্ষ টাকা পাঠাতে পারে। তো এটা কত বড় একটা, তাহলে আমরা কত দিক থেকে পিছিয়ে আছি। এখন আমার কথা হচ্ছে যে এই প্রবাসী সেক্টরটা মানে বাংলাদেশের, আমি মনে করি যে এই প্রবাসে যারা যাবে তাদেরকে টাকা পয়সা ঋণ দেওয়ার সুযোগ সুবিধা বাড়াইতে হবে। তারা যাওয়ার যে সিস্টেমটা, তারা যেখানে যেখানে বঞ্চিত শিকার হয় বা যেখানে অপমান বঞ্চনার শিকার হয় সেখানে প্রতিরোধ করতে হবে, সুন্দর ব্যবস্থা চালু করতে হবে। এবং বাংলাদেশের যে আছে যেটা হচ্ছে বিমানবন্দর, সেখানে আলাদা মর্যাদা দিতে হবে তাদের যাওয়ার এবং আসার ব্যাপারে। এবং বিদেশেও গিয়েও নতুন নতুন কর্মসংস্থান কীভাবে তৈরি করা যায়, তাদের জন্য কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন হয়, আমি মনে করি যারা প্রবাসে আছে তাদের সাথে কথা বললে এইটার একটা যৌক্তিক সলিউশন একবারে ইজিলি বের করা সম্ভব। শুধু দক্ষ লোক দিয়ে উদ্যোগ নেওয়ার দরকার। যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করছেন
বা করবেন, তাদের দায়িত্ব আছে। এই লোকগুলো যদি আসলে যদি চায় যে না আমরা বাংলাদেশ থেকে যে লোকগুলো বিদেশে কর্মরত আছে তাদেরকে তাদেরকে যে ধরনের ফ্যাসিলিটিস, নিরাপত্তা ব্যবস্থা করে দেওয়া দরকার সবগুলোই দেবো, পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি করতে যা যা করতে হয় সেটা ওই সব যে লোক যারা বিদেশে আছে তাদের সাথে কথা বলেই, পরামর্শ নিয়েই কিন্তু এটা খুবই অল্প সময়ের মধ্যেই করা সম্ভব বলে আমি মনে করি। তো আমি আসলে ক্ষুদ্র একটি ইউটিউবার, আসলে আমার অত বেশি জানা নাই, কিন্তু তারপরও আমি দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকেই আমি বলছি যে না এই কাজটি করতে হবে। এবং যেহেতু আমাদের একটি কথা বলার জায়গা পেয়েছি, স্বৈরশাসনের পতন হয়েছে, নতুন একটি বাংলাদেশ পেয়েছি, প্রবাসীরাও অনেক অংশগ্রহণ করেছিল এই যুদ্ধে, এবং প্রবাসীরা তারাও অনেক আনন্দিত হয়েছে যে বাংলাদেশে একটা স্বৈরশাসনের পতন হয়েছে। তো সামনের বাংলাদেশকে এগিয়ে নিতে আসুন আমি আপনারা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একসঙ্গে কাজ করি, ভেদাভেদ ভুলে যাই। তো সেই ক্ষেত্রে প্রবাসী সেক্টরটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে। তো ধন্যবাদ, কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।